জাঙ্কুক, এই জাঙ্কুক, এখনো ওঠো না কেন? কলেজে যাবে না? সকাল সকাল ডাকছো কেন জান? আর একটু ঘুমাই না জান? এই কি করছো? হাত ছাড়ো বলছি। এরকম কেন করছো? এতক্ষণ তো জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে, এখনই উঠতে হবে। কি সব উল্টোপাল্টা বলছো? তোমার ভাইয়াকে ডাকবো নাকি? ভাইয়ার কথা শুনে জাঙ্কুক তো এক লাফে উঠে বসলো। কি হয়েছে? ভাইয়াকে ডাকবে কেন? এতক্ষণ এসব কি বলছিলে আর আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম? স্বপ্ন দেখছিলাম ভাবি, স্বপ্ন। তুমি তো স্বপ্নটা ভেঙে দিলে, তাই কি নাকি উল্টোপাল্টা বলে ফেলেছি আমি কিছুই জানি না। হয়েছে, আমার জন্য এটা জানতে হবে, সেটা আমি ভালো করে বুঝতে পারছি। ঘুমের মধ্যে যা কিছু শুরু করেছো আল্লাহই জানে আর কয়েকদিন একা থাকতে পারবে। ভাবি, আমার কি শরম করে না? এসব কি বলছো? আমি তোমার একমাত্র দেবার না, তুমি থাকতে আমার বউ লাগবে কেন? হয়েছে, পিরিতি বাদ দিয়ে ওঠো, এখন কলেজে যেতে হবে, আমি চললাম। ভাবি শোনো, কি হলো আবার? আমার পাওনাটা পরিশোধ করবে কে? প্রতিদিনই পাওনা দিতে হবে? একদিন না দিলে হয় না? না হয় না, একদিন না দিলে জামা দিতে ভালো যাবে না। ভাবি আস্তে করে আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে চলে গেল। আসলে আমি ছোট থাকতেই আমার বাবা মা মারা যান, যার ফলে ভাবি হলো আমার মা। ছোটবেলা থেকে আমাকে নিজের ছেলের মতো করে মানুষ করেছেন, তাই আমিও ভাবিকে মায়ের মতোই ভালোবাসি, মায়ের চোখে দেখি। আজকে কলেজে আর যাওয়া হলো না। জাঙ্কুক, আজকে কলেজে না যাওয়ার কারণ কি? সারা রাত মোবাইল টিপছো সেই জন্যই? দাঁড়াও, তোমার ভাইয়াকে আজকে মোবাইল নিয়ে নিতে বলবো। না ভাবি প্লিজ, আর একটু ঘুমাই। জাঙ্কুক লক্ষ্মী ভাই আমার, সোনা ভাই আমার, ওঠো। তোমার ভাইয়া যদি জানতে পারে কলেজে যাওনি, তাহলে আজকে পিটুনি আছে কপালে। তুমি থাকতে ভাই আমাকে কিচ্ছু বলতে পারবে না। তোমার ভাইয়া কিন্তু অনেকক্ষণ চলে গেছে, আমি এখনো কিচ্ছু খাইনি। কি বলো, এখনো খাওনি? আমি এক্ষুনি উঠছি ভাবি, তুমি খাবার রেডি করো। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে সোফায় ভাবির কোলে মাথা রেখে টিভি দেখছিলাম। ভাবি বলো। ভাইয়াকে বলে চলো না কোথাও ভ্রমণ করে আসি। তোমার ভাইয়া যা ব্যস্ত মানুষ, মনে হয় না রাজি হবে। তবু একবার বলে দেখো, সারাদিন এইভাবে বসে থাকতে ভালো লাগে না আর। বিকেলবেলা আমি বাসা থেকে বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আজকে অনেকটাই সুযোগ পেয়েছি, সারাক্ষণ শুধু পড়া আর পড়া। এই পড়ালেখা এখন আর ভালো লাগে না। সেই ছোট থেকেই তো ভালো রেজাল্ট করে এসেছি, কিন্তু কি লাভ হলো? আর পড়ালেখার চাপে তো একটা প্রেমও করতে পারলাম না। আমার বন্ধুরা তো সারাক্ষণ জিএফ করে, আর আমি শুধু গেমস আর গেম। রাতে বাসায় ফিরে দেখি ভাইয়া খাবার টেবিলে খেতে বসেছে, আমিও দৌড়ে গিয়ে খেতে বসলাম। তোর পড়ালেখা কেমন চলছে? আর কলেজে যাস তো ঠিক মতো? ভালো ভাইয়া, হ্যাঁ কলেজে যাই তো। কলেজে না গেলে ভাবি খাবার দেয় না আমাকে। ঠিক আছে, শোন একটা কথা বলতে চাই। কি কথা ভাইয়া? তেইহুংয়ের পরীক্ষা শেষ হয়েছে, তাই জন্য এখানে আসতে চাই। তুই কি ওকে গিয়ে নিয়ে আসতে পারবি? হ্যাঁ ভাইয়া পারবো, তবে চলো না একসাথে যাই সবাই মিলে। আমার তো এখন কাজের অনেক চাপ, আর এখন ছুটিও দেবে না। এক কাজ কর না তাহলে, তোর ভাবিকেও নিয়ে যা। ভাবি না করে দিল, ভাইয়াকে ছাড়া নাকি যাবে না। তাহলে আমাকে একাই যেতে হবে মনে হচ্ছে। পরের দিন রওনা হলাম তেইহুংদের বাসায়। তেইহুং হলো আমার ভাইয়ার একমাত্র শালিকা। এসএসসি এক্সাম সবে মাত্র শেষ করলো। সে যাই হোক, গাড়ি থেকে নেমে পড়লাম এক বিপদে। গ্রামের পথে একা একা হাঁটছি, আর মনে মনে ভাবছি কি এক একটা মানুষ, একজন আমাকে এগোতে আসলো না। হাঁটতে হাঁটতে পেছন ফিরে দেখলাম কয়েকটা কুকুর আমাকে লক্ষ্য করে তেড়ে আসছে। আমি তো সেই ছোটবেলা থেকে কুকুরকে অনেক ভয় পাই, হয়তো আমাকে অচেনা দেখতে পেয়ে আমার দিকে দৌড়ে আসছে। মরণ বাঁচন সবই আল্লাহর হাতে, তাই আল্লাহু আকবার বলেই আমি দিলাম এক দৌড়। শালার কুকুরের সাথে কি দৌড়ে পারা যায়? কিন্তু এটা তো আমার আত্মসম্মানের প্রশ্ন। ক্রমে ক্রমে আমার গতি বাড়াচ্ছি, দৌড়াতে দৌড়াতে একদম ঘরে গিয়ে উঠলাম। আর তখনই ঘটলো একটা মজার কাণ্ড। কখন যে তেইহুংয়ের সাথে ধাক্কা লেগে ওকে নিয়ে খাটে গিয়ে পড়েছি, আর ঠোঁটে ঠোঁট লাগিয়ে রেখেছি, বুঝতেই পারিনি। আমি চোখ বন্ধ করে রেখেছিলাম, চোখ খুলতেই দেখি এই কাণ্ড। এটা কি করলেন? কোথায় কি করলাম? এইভাবে জড়িয়ে ধরে কিস করাটা কি ঠিক হলো? আমি কিন্তু ইচ্ছা করে কিছু করিনি, শুধু শুধু মিথ্যা অপবাদ দিবেন না। তাহলে কার ঠোঁট এসে আমার ঠোঁটে লাগলো আর কার হাত আমাকে জড়িয়ে ধরলো? আমার কোনো দোষ নেই, যা করার ওই সব কুকুরগুলো করেছে। হোয়াট? কুকুর আমাকে কিস করেছে? এই রে, কি সব উল্টো পাল্টা লাগছে তো। কুকুর কিস করবে কেন? আমি করেছি? এইটা বলাতেই তেইহুং আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে রইলো। না মানে ইচ্ছা করে তো আর করিনি, কুকুরগুলো আমার পেছনে দৌড়েছিল, আর আমিও দৌড়াতে দৌড়াতে আপনার উপরে। হয়েছে, এবার ফ্রেশ হয়ে নিন। আপনি যা বিদ্যুৎ গতিতে আসলেন, কেউ তো জানতেই পারলো না যে আপনি চলে এসেছেন। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমার ভাবির আব্বু আম্মুর সঙ্গে কথাবার্তা বললাম। খাওয়া দাওয়া সেরে রাতে শুয়ে শুয়ে শুধু তেইহুংয়ের কথা ভাবছিলাম। ওকে, ওটা করা কি আমার ঠিক হলো? কিন্তু আমি তো কিছু ইচ্ছা করে করিনি। পরের দিন বিকালবেলা তেইহুংকে বললাম ওদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখাতে। তেইহুংও না করেনি। সেদিন প্রথম একটা মেয়ের সাথে এইভাবে অনেকক্ষণ ঘোরাঘুরি করি। খুব ভালো লাগছিল, কিন্তু তেইহুংয়ের মন খারাপ ছিল কি যেন একটা ভেবে।
আচ্ছা আপনি কি সারাদিন এইভাবে মুখটা গোমড়া করে থাকেন, একটু হাসেন না? কথাটা শেষ করতে না করতেই আমি ধপাস করে পড়ে গেলাম। আমার শরীরে কাদা মেখে একাকার হয়ে গেল। তখনই প্রথম আমি তেইহুংয়ের হাসি দেখছিলাম। অনেক জোরে জোরে হাসছিল। আসলে হাসারই তো কথা, কারণ এত বড় একটা ছেলে এইভাবে আশা খেলো। তেইহুং, একটা কথা বলি? বলতে পারেন। আসলে আমি কালকের জন্য দুঃখিত, আমি ইচ্ছা করে কিছুই করিনি। আমি কিন্তু আপুকে সব বলে দিব। আমার শরীরে এখন পর্যন্ত কেউ টাচ করেনি। আর আপনি প্লিজ ভুলে যান সব। ভাবে শুনলে সব কি ভাবে? আমাকে বিয়ে করবেন? তাহলে কিচ্ছু বলবো না। তেইহুং এর কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। মেয়েটা বলে কি বিয়ে? হাই আল্লাহ গো, ভাইয়ের শালিকাকে নাকি বিয়ে করব? মানুষে কি বলবে? একটা কিসের জন্য এত বড় শাস্তি দিবেন? সারা জীবনের জন্য আমার গলায় ঝুলবেন? দরকার পড়লে তাই করব। আপনি আমাকে কিস করলেন কেন? এটা কিন্তু এক প্রকার জুলুম হচ্ছে। আমি আপনাকে কিস করেছি, আপনি আমাকে কিস করে মিটিয়ে দেন, তাহলেই তো হয়। কি বলেন? ঠিক আছে চলুন, কালকেই আমি আপুকে বলে দিব সব কথা। খাইছে রে, এ তো দেখছি ভারী ঝগড়াটে মেয়ে। ওকে কেমনে থামাবো আমি এখন? আচ্ছা আমি রাজি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের বিয়ের ব্যাপারটা আপনাকেই বলতে হবে ভাবিকে। আচ্ছা সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, চলুন বাসায় যাই। এইটা কোন ধরনের মেয়ে? বিয়ে করব বলতে একদম হাসি খুশি, মনে হয় আকাশে উড়ছে। বাসায় গিয়ে তেইহুং তো ভাবিকে বলতে পারবে না, তাহলে বিয়েটাও হয়তো করতে হবে না। আর ভাবি ভাইয়া আমাদেরকে জীবনেও মেনে নেবেন না, সেটা ভাবতে আনন্দ হচ্ছিল আমার। পরদিন যখন আমাদের বাসায় ফিরছিলাম, তখন সারা পথ তেইহুং আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল। আমি তেইহুংকে শুধু দেখছিলাম, বাচ্চা মানুষের মতো বায়না করে এক একটা। দেখতে খুব সুন্দর, সবচাইতে বড় কথা হলো মনটা খুব ভালো। তেইহুং, এই তেইহুং, উঠে এখন, এসে পড়েছি তো আমরা। আমার মাথা এতক্ষণ আপনার কাঁধে ছিল? আমার কাঁধেই তো ঘুমিয়েছিলেন সারা পথ। হাই হাই, কি বলেন এসব? আপনি উল্টাপাল্টা কিছু করেননি তো? কি এত বড় মিথ্যা অপবাদ? আমাকে দেখে কি তাই মনে হয়? না মানে বিশ্বাসটা একটু কম হয় তো তাই। ও সেই কথা, তাহলে বাকি পথটা একা একা আসেন, আমি চললাম। না আমি একা যেতে পারবো না, প্লিজ। আর আমাকে একা রেখে গেলে কিন্তু আপুকে কিস করার কথাটা বলে দিব। এই রে, আসল জায়গায় হাত দিয়েছে তো। শুধু একটাই ভয় আমার, ভাবি যদি জানতে পারে তাহলে কি যে মনে করবে আল্লাহই জানেন। ঠিক আছে চলুন। চলুন বলতে না বলতে তেইহুং এসে আমার হাতটা ধরলো। এমনিতেই রাগ উঠেছিল, তার মধ্যে হাতটা ধরেছে। হাতটা ধরে মারলাম এক আছাড়। তেইহুংয়ের হাতটা আছাড় দিয়ে সরিয়ে দেওয়ার পরে তেইহুং তো রাগে ভূত হয়ে আছে। আমারও রাগ উঠেছে ইচ্ছা মতো। কি করব ভাবতে পারছি না। মেয়েটাও ওইখানে দাঁড়িয়ে রইলো। কি ব্যাপার, আপনি যাবেন না? আপনি আমার হাত ছাড়লেন কেন? আমি যাব না এখন। তেইহুং, লোকজন কি বলবে, চলুন তো। বলেই আবার হাত ধরলাম। সত্যি খুব ভালো লাগছিল। মেয়েটার ওপর যেমন রাগ উঠছিল তেমন ভালো লাগছিল ওর বায়নাগুলো। তেইহুং আমার হাত শক্ত করে ধরে আছে, মনে হচ্ছে আমি ওর স্পেশাল কেউ একজন। মেয়েটার প্রতি কি অদ্ভুত এক মায়া কাজ করে। রিকশায় পাশাপাশি বসে দুইজনে যাচ্ছিলাম। সাবধান, দূরত্ব বজায় রাখুন। আমি কিন্তু আপনার জামাই নয় যে আমার গা ঘেঁষে বসবেন। আজ হোক বা কাল বিয়ে তো আপনাকেই করবো, তাহলে বসলে অসুবিধা কি? আপনার আশাটা কখনোই পূরণ হবে না। কি বললেন আপনি? এই রিকশা থামান। কি ব্যাপার, নামলেন কেন? চলুন কাজী অফিসে যাবো এক্ষুনি। মানে মাথা ঠিক আছে আপনার? হ্যাঁ আমি একদম সুস্থ ঠান্ডা মাথায় বলছি। আসুন, আজকে বিয়ে করতে হবে আমাকে। তেইহুং, বিয়ে কোনো ছেলে খেলা নয়, এটা সারা জীবনের জন্য। আর আমি আপনাকে তেমন ভাবে জানি না, আপনিও জানেন না, তো কিভাবে সম্ভব? বিয়ের পর সব জানবো। এখন আসবেন নাকি আমি চিৎকার করে লোক ডাকবো? ও তার লোক ডাকবেন? কি বলবেন তাদের? বলবো যে আপনি আমাকে জোর করে তুলে এনেছেন। এই রে, কাম ছেড়েছে। যদি সত্যি সত্যি এটা করে ফেলে তাহলে তো আজকে আমি এখানেই শেষ। আচ্ছা আমাকে আগে 2 মিনিট ভাবতে দিন। আমি কি করব ভাবছিলাম, কাউকে না জানিয়ে বিয়ে, এটা কেমন করে হয়? আর বিয়ে তো জীবনে একবারই হয়। সে যাই হোক, তেইহুং মেয়েটা তো খারাপ না। আমার চেনা জানাই তো, সারা জীবন না হয় একসাথেই কাটাবো। কি ভাবা হয়েছে নাকি আরো ভাববেন? ভাবা হয়েছে, চলুন কাজী অফিসে। অতঃপর দুইজন মিলে কাজী অফিসে গিয়ে ওইখানে 2-1 জনকে সাক্ষী রেখে আমরা বিয়েটা করে ফেলি। শুধু ভয় করছিল ভাবি ভাইয়া জানলে আমাদেরকে মেরেই ফেলবে। তেইহুং, 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 এই যে কি হয়েছে আপনার? এত ডাকাডাকি কেন? যদি ভাইয়া ভাবি জানতে পারে, আমি বলবো আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, ব্যাস। হাই হাই, আমি তো তাহলে মরেই যাব। এক কাজ করি, আসুন আমরা কোথাও দূরে চলে যাই। জি না, আসুন বাসায় যেতে হবে। আজকে আমাদের বাসর রাত। আর আমরা কোথায় যাব এখন? একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। প্লিজ তুমি বিয়ের ব্যাপারটা কাউকে জানাবে না, ওকে? ওকে। আর আপনি আমাকে এখন থেকে তুমি বা তুই করে বলতে পারেন। আমি আপনারই তো বউ। এইটা এক প্রকার ব্ল্যাকমেল করলে কিন্তু তুমি। আপনাকে ভালোবাসি যে, আপনাকে পাওয়ার জন্য সব করতে পারবো। চলুন বাসায় যাই। চলো। ভাবি, ভাবি কই তুমি? এই তো ভাই আমার, এসে পড়েছো তোমরা? আর বলো না ভাবি, তোমার বোনটা যে কি পরিমাণ জেদি আমি সে হাড়ে হাড়ে টের পেয়েছি।
হ্যাঁ তেইহুং ছোটবেলা থেকে একটু জেদি, যাও তুমি ফ্রেশ হয়ে আসো। আর তেইহুং আয় আমার সাথে। ওয়েট ওয়েট, আমার পাওনাটা কে দেবে ভাবি? ভাবি আবারও আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। আমি রুমে চলে গেলাম। এখন শুধু মেয়েটা না বললেই হলো। যদি ভাবিকে আমাদের বিয়ের বিষয়টা বলে দেয় তাহলে তো আমার রক্ষাই নেই এইবার। বিকালবেলা শুয়ে শুয়ে মোবাইল টিপছিলাম, একটু একটু ঘুম পাচ্ছিল আমার। কখন যে ঘুমিয়ে পড়ি জানি না। স্বপ্নের ভেতর দেখছিলাম তেইহুং আমার বুকের ওপর শুয়ে আছে আর আমি ওর কপালে চুমু খাচ্ছি। হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখি সত্যি সত্যি তেইহুং আমার বুকে। লাফ দিয়ে উঠে বসলাম। এই এই, তুমি আমার রুমে কি করো? কেন, আপনার রুমে আসা বারণ নাকি? আপনি তো আমার স্বামী হন এখন। তা না হয় মানলাম, তুমি আমার বুকের ওপরে শুয়েছিলে কেন? ন্যাকামি, আপনি তো আমাকে জড়িয়ে ধরতে বললেন, আমি তাই ধরেছি। ও মাই গড, ভাগ্যিস আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। আর শোনো, আমি যখন ঘুমাবো আপাতত আমার রুমে আসবে না, আমার বদ অভ্যাস আছে। সেইটা মানলাম, কিন্তু আপনাকেও যে একটা অভ্যাস বাদ দিতে হবে। কি অভ্যাস? আমার আপুর থেকে যে পাওনাটা নেওয়া হয় সেটা আর নিলে হবে না। আমার যে দেখে হিংসা হয়, আমি যদি আবার কখনো দেখি তাহলে কিন্তু সরাসরি বলে দিব আমাদের বিয়ের কথাটা। হাই আল্লাহ, মেয়েটা এমন কেন? নিজের বড় আপুকে দেখেও কে হিংসা করে? আচ্ছা আমি রাজি আছি। রাতে ভাইয়া বাসায় এসে আমাকে ডাকলো। আমি ভাইয়ার কাছে যেতে না যেতেই ভাইয়ার প্রশ্ন শুনে অবাক হয়ে গেলাম। আসার সময় তেইহুকে নিয়ে কাজী অফিসে গিয়েছিলি কেন? তেইহুং এখানে একটু আসো তো। হ্যাঁ বলেন। ভাইয়া বলছে আমরা নাকি কাজী অফিসে গিয়েছিলাম। হ্যাঁ গিয়েছিলাম তো। কেন গিয়েছিলাম জানো? আপনি বলেন কেন গিয়েছিলাম। না না, তুমিই বলো না কেন গিয়েছিলাম। ও আচ্ছা, আপনি লজ্জা পাচ্ছেন বলতে? ঠিক আছে আমি বলছি। দুলা ভাই, আমার এক বন্ধু পালিয়ে এসে সেখানে বিয়ে করলো, তো তাই আমরা সাথী হিসেবে গিয়েছিলাম। ভাইয়া ঠিক বলছে না জানো, সেটার কারণেই গিয়েছিলাম। ও আচ্ছা তাই বলো। আচ্ছা তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না ভাইয়া, কোনো অসুবিধা হয়নি। তারপর ভাইয়ার সামনে থেকে চলে আসি, আর একটু হলেই ফেসে যেতাম। তেইহুংটা আমাকে বড় জোর বাঁচিয়েছে। যদি বলে দিত হাই হাই, উপায় ছিল না। তেইহুংকে একটা ধন্যবাদ তো দেওয়াই লাগে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য, না হলে আজকে উপায় ছিল না আমার। ধন্যবাদ নেব না আমি। তাহলে আমাকে একটা পাপ্পি দিতে হবে। জড়িয়ে ধরে আমার ঠোঁট জোড়া নিয়ে ওর কপালে একটা ভালোবাসার চিহ্ন এঁকে দিই। ধীরে ধীরে আমি তেইহুংকে সত্যি ভালোবেসে ফেলি। এখন ওই বিয়েটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুদিন পর তেইহুং ওর বাসায় চলে যায়। আমরা মোবাইলে কথা বলি। হঠাৎ একদিন সকালে ভাবির কথা শুনে আমি বাকশক্তি হারিয়ে ফেললাম। জাঙ্কুক, আজকে আমাদের বাড়িতে যেতে হবে। কেন ভাবি? তেইহুংয়ের আজকে এনগেজমেন্ট, তাই তোমার ভাইয়াও যাবে। রেডি হয়ে নাও তাড়াতাড়ি। ভাবির কথা শুনে মাথায় বাজ ভেঙে পড়ার মতো অবস্থা। আমি আর তেইহুং একে অপরকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমি তেইহুংকে ছাড়া কোনো কিছুই কল্পনা করতে পারি না। তাছাড়া আমাদের বিয়েও হয়ে গেছে, আর এখন তেইহুংকে অন্য কারোর সাথে বিয়ে দেবে, এটা কিভাবে সম্ভব? ভাবতে ভাবতে ভাইয়া এসে আমার সামনে হাজির হলো। কি রে, এখনো বসে আছিস যে? রেডি হচ্ছিস না কেন? ভাইয়া তোমরা যাও, আমি যাব না। কেন, মন খারাপ? না ভাইয়া, এমনি। আমি যেতে বলছি, যেতে হবে। আর ওখানে গেলে তোর মনটা ভালো হয়ে যাবে। ভাইয়ার কথা আর ফেলতে পারলাম না। ভাইয়া ভাবিকে সাথে নিয়ে রওনা হলাম। ভাবি আর ভাইয়ার মনটা অনেক খুশি। তাদের মুখে হাসি দেখে আমারও খুব ভালো লাগছিল। কিন্তু যখনই তেইহুংয়ের কথা মনে হয় তখনই খারাপ লাগে। আমি এখন কি করব? তেইহুংকে ভালোবাসি কথাটা ভাবিকে বলতে সাহস পাচ্ছি না। আবার ভাইয়াকেও কি করে বলবো? ভাবতে ভাবতে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। ভাইয়া ভাবির আড়ালে চোখের পানি মুছলাম। যখন ওই বাড়িতে গিয়ে পৌঁছালাম, তেইহুং দৌড়ে এলো আমার কাছে। আমাকে টেনে আড়ালে নিয়ে গেল। আমার কোনো দোষ নেই জাকুব, বিশ্বাস করো। আমাকে কেউ বলেনি যে আজকে আমাকে আংটি পরাতে আসবে। সকালে বাবা আমাকে কথাটা জানাই। তোমাকে অনেকবার ফোন করেছিলাম আমি, কিন্তু তুমি তো কেটে দিয়েছো। আমার পাশে ভাইয়া ভাবি ছিল, তখন আমার পক্ষে ফোন ধরাটা সম্ভব ছিল না। এখন তাহলে কিছু একটা করো তুমি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না জাঙ্কু। আমি এখন কি করব বলো? আমি যে নিরুপায়, ভাইয়া ভাবিকে কথাটা বলার মতো সাহস আমার কাছে নেই। আমি এখন নির্বাক দর্শক ছাড়া আর কিছুই নয়। কেন, অনেক কিছুই করতে পারবো আমরা। চলো আমরা পালিয়ে যাই আজকে। অনেক দূরে চলে যাব, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। তেইহুং, আমি এই কাজ কোনোদিনও করতে পারবো না। ভাইয়া ভাবি আর তোমার মা বাবার মুখে আমি চুলকানি মাখাতে পারবো না। প্লিজ, পারলে আমাকে ক্ষমা করে দিও। তেইহুং মুখ চেপে কাঁদছে। আমি চলে আসলাম ওর কাছ থেকে। বৃষ্টির মতো চোখের পানি পড়ছে আমার। মনে হচ্ছে অনেকটা চিৎকার করে কাঁদি আমি, কিন্তু পারছি না। আমাকে বাস্তবতাটা মেনে নিতেই হবে। আমার হাতে এখন কিছুই নেই। আকাশের দিকে তাকিয়ে ভাবছিলাম তেইহুংয়ের সেই কাণ্ড কারখানাগুলো। কত দুষ্টামি করতো আমার সঙ্গে। ওর বায়না ধরা, জেদ করা খুব ভালো লাগতো আমার। আজকে তেইহুংকে অন্য কেউ আংটি পরিয়ে যাবে, হয়তো দুদিন পরেই কারোর বউ হয়ে যাবে। এগুলো যত ভাবছিলাম ততই কান্না বেড়ে যাচ্ছিল আমার। রাস্তার এক পাশে ঘাসের উপরে বসে সেই কথাগুলো ভাবছিলাম আর কান্না করছিলাম। হঠাৎ করেই ভাইয়ার ফোন আসলো। হ্যালো ভাইয়া। হ্যাঁ জাঙ্কু, কই তুই এখনো? আমি এই তো বাড়ি থেকে একটু দূরে আছি। কেন? তার
তাড়াতাড়ি চলে আয়, তোর জন্য সবাই অপেক্ষা করছে। হ্যাঁ ভাইয়া যাচ্ছি। হাঁটতে হাঁটতে যাচ্ছি, কি কপাল আমার সামনে আজকে আমারই ভালোবাসার মানুষের হাতে অন্য কেউ আংটি পরাবে। এই হতো আমার বিবাহিত স্ত্রী, কিন্তু এই কথাটা তো আমি কাউকে বলতে পারছি না। সকল আশা ভরসা ছেড়ে দিয়েই আমি সবার সামনে হাজির হলাম। সবাই আমাকে দেখে হাসছিল, আমি কিছু না বলে চুপ করে এক পাশে গিয়ে বসলাম। আমার সামনে তেইহুং এসে বসে। জাঙ্কুক, এই আংটিটা তেইহুংকে পরিয়ে দাও। কিছু বললে ভাবি? বললাম যে এই আংটিটা তেইহুংয়ের হাতে পরিয়ে দাও। আমি পরাবো? বরপক্ষরা কই? কেন, এই তো আমি আর তোমার ভাইয়াই বরপক্ষ। তাহলে বর তুমিই তো বর। এসব কি বলছো ভাবি? আমি বর মানে? এত কথা বলছিস কেন? আংটি পরাতে বলছে পরা। ভাইয়ার কথা শুনে আমার আর কিছুই বুঝতে বাকি রইল না। তেইহুংই আমার বউ হতে যাচ্ছে। লাফিয়ে উঠে তেইহুংকে আংটিটা পরালাম। আমার তো খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার মতো অবস্থা। আংটি পরিয়ে তেইহুংয়ের বাবা মা আর ভাইয়া ভাবিকে সালাম করলাম। বিকালবেলা তেইহুংয়ের সাথে গল্প করছি। আমাকে ছাড়া তুমি থাকতে পারতে তেইহুং? যদি অন্য কেউ আজকে আমার হাতে আংটি পরাতো তাহলে রাতের বেলায় ফাঁসি দিতাম। চুপ, এইসব কথা কখনো মুখে আনবে না। ভাইয়া ভাবি অনেক ভালো, আজকে আমরা এক হয়েছি ওদেরই জন্য। যদি আমরা পালিয়ে যেতাম তাহলে কি সর্বনাশটাই না হতো। আমি সত্যিই কল্পনাও করতে পারিনি যে আমাদেরকে এইভাবে সারপ্রাইজ দেবে ওরা। তেইহুংকে জড়িয়ে ধরলাম, তখনই ভাবির উপস্থিতি টের পেলাম। এই এগুলো কিন্তু এখনই ঠিক না। আমাকে ফাঁকি দিয়ে এসে এখানে আড্ডা মারা হচ্ছে আপনাদের, তাই না? ভাবি, কি যে বলো না তুমি। আমরা তো আলাপ আলোচনা করছিলাম বিয়ের পর কি করবো সেটা নিয়ে। সেটা পরেও করা যাবে ভাই আমার। এই তেইহুং, তুই আমার সাথে আয়। আর একটু থাকুক না ভাবি, অমন করছো কেন? তেইহুং তো আমারই বউ, ওর সাথে কি কথা বলা বারণ? পাজির হাড্ডি তুমি, থাকো তোমরা। আমি সিসি ক্যামেরার ব্যবস্থা করছি, তোমাদের রুমে লাগাতে হবে। কথাটা বলেই ভাবি চলে গেল। আমি আর তেইহুং একে অপরের দিকে তাকিয়ে হাসছি। 2 দিন পর তেইহুংকে বিয়ে করে আমাদের বাসায় নিয়ে চলে আসি। আজকে আমার বাসরাত। ভাইয়া ভাবি আমি আর তেইহুং 4 জন সোফায় বসে আছি। সবার মুখেই হাসি। আমি ভাবিকে বললাম, ভাবি আমি আর তেইহুং না আগে থেকে একে অপরকে ভালোবাসি। ভাবি আর ভাইয়া মুচকি মুচকি হাসছে। আমি আর তেইহুং হাঁ করে তাকিয়ে রইলাম তাদের দিকে। হঠাৎ করে ভাবি বলে উঠলো, আরে বোকা, আমি আর তোমার ভাইয়া সেটা আগে থেকেই জানতে পারি। কি, তোমরা কেমনে জানলে আগে থেকে? একদিন তোমার মোবাইলের SMS পড়েই আমি বুঝতে পেরেছিলাম তেইহুংয়ের সাথে তোমার রিলেশন আছে। আর সেটা তোমার ভাইয়াকে বলে দিই। আর তুমি আমাদের বাড়িতে যাওয়ার সময় কাঁদছিলে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করেছি। এত কিছু জানার সত্ত্বেও আমাকে একটুও বকলে না তোমরা। বাবা মা মারা যাওয়ার পর আমরা 3 জনেই সদস্য এই পরিবারে। তুই তো জানিস তোর ভাবি কখনো সন্তানের মা হতে পারবে না। তোকেই আমরা সন্তানের মতো মানুষ করেছি, কোনোদিনও কিছু অভাব দেইনি। তুই কষ্ট পাস এমন কোনো কিছু কাজ করিনি আমরা। আমি ভাইয়া আর ভাবিকে একত্রে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। সত্যি ওনারা অনেক ভালো মানুষ। ওনারা আমার বাবা মার অভাব কখনো বুঝতে দেননি। ভাইয়া, আমরা না একটা ভুল করে ফেলেছি। কি ভুল? আমি আর তেইহুং আগে থেকে বিয়ে করে ফেলেছিলাম। ভাইয়া আর ভাবি প্রথমে অবাক হলেও পরে হাসাহাসি করছিল। তো এইভাবেই গল্পটার হ্যাপি এন্ডিং হয়ে গেল। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর আমি হয়তো ভিডিও তেমন ভাবে এখন দিতে পারবো না, কারণ অনেক চাপ রয়েছে পড়াশোনার। আমার কলেজে এখন অন হয়ে গেছে, তাই জন্য আমাকে রেগুলারলি কলেজে যেতে হবে এখন। তাই জন্য আমার ভিডিও ছাড়তে দেরি হলে কেউ প্লিজ মন খারাপ করবে না। আর আমাকে একটু মনে রাখবা, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।